হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমরা এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি। এখন আমি করাচ্ছি 31 নম্বর ক্লাস, যেটি 17 মে ফার্স্ট শিফটে এসেছিল। তোমরা যারা আগামীতে এসএসসি এমটিএস এবং এসএসসি সিএসএল পরীক্ষা দেবে, তোমাদের জন্য পরীক্ষার প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়াও তোমরা যারা এসএসসি জিডি, আগামী 27শে আগস্ট থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরাও অবশ্য করে এই প্রশ্নগুলো দেখে যাবে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি তোমাদের কারো ভালো লাগে, অবশ্যই একটু লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, গাছ এবং গুল্মের কৃষিকার্যের রূপ হিসেবে পরিচিত কোনটি নিচের কোনটি গাছ এবং গুল্মের কৃষিকাজের রূপ হিসেবে পরিচিত? তো সঠিক উত্তর আরবোরিকালচার। আরবোরিকালচার গাছ এবং গুল্মের কৃষিকার্যের রূপ হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, টোকিও অলিম্পিক 2020, যেখানে খেলাটি হয়েছিল 2021-এ, ভারত মোট কয়টি পদক পেয়েছিল? টোকিও অলিম্পিক 2020-তে ভারত মোট কয়টি অলিম্পিক পেয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 7টি পদক পেয়েছিল। টোকিও অলিম্পিকে ভারত 7টি অলিম্পিক পেয়েছিল। প্রথম অলিম্পিক হয়েছিল, আধুনিক প্রথম অলিম্পিক হয়েছিল 1896 সালে। কোথায়? এথেন্সে, গ্রিসের এথেন্সে কিন্তু আধুনিক অলিম্পিক হয়েছিল 1896 সালে। আর 2024-এ প্যারিসে, আর এক মাস পরেই কিন্তু প্যারিসে 2024-এ প্যারিস অলিম্পিক হবে। ঠিক আছে। টোকিও অলিম্পিকে মোট ভারত 7টি অলিম্পিক পেয়েছিল। তার মধ্যে 1টি স্বর্ণপদক, 2টি রৌপ্য পদক এবং 4টি ব্রোঞ্জ পদক, মোট 7টি পদক পেয়েছিল। টোকিও অলিম্পিকে পদক তালিকায় ভারত 48তম স্থানে রয়েছিল। এটি হলো ভারতের গত 4 দশকে সর্বোচ্চ অবস্থান। চলো নেক্সট। উগাদি উৎসব প্রতি বছর হিন্দু মাসের প্রথম দিন পালন করা হয়। উগাদি উৎসব প্রতি বছর কোন মাসে পালন করা হয়? প্রথম দিনে। তো সঠিক উত্তর চৈত্র মাসের প্রথম দিনে এই উগাদি উৎসব পালন করা হয়। উগাদি উৎসব চৈত্র মাসে বা ইংরেজিতে মার্চ এপ্রিল মাসে, যেখানে শকাব্দ শুরু হয়, তার প্রথম দিনটি উগাদি হিসেবে পালিত হয়। শকাব্দ যখন শুরু হয়, তার প্রথম দিনটি উগাদি হিসেবে পালন করা হয়। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যের নববর্ষ উৎসব এই উগাদি উৎসব। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের পাহাল, PAHAL, পাহাল স্কিম নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকারের পাহাল স্কিম কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে গ্রাহকদের LPG ভর্তুকি। গ্রাহকদের LPG ভর্তুকি কেন্দ্রীয় সরকারের পাহাল স্কিমের সাথে সম্পর্কিত। পাহাল, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ LPG, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ LPG। এই যোজনাটি চালু হয়েছিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় থেকে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই একটু লাইক করে দেবে। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। সরু নল ব্যবহার করে গাছে জল দেওয়ার কৌশল যা উদ্ভিদের গোড়ায় সরবরাহ করা হয়, তাকে কি বলা হয়? সরু নল ব্যবহার করে গাছের জল দেওয়ার কৌশল যা উদ্ভিদের গোড়ায় সরবরাহ করে, তাকে কি বলা হয়? তো তাকে কি বলা হয়? ড্রিপ সেচ। শুধু দেখ, ওই ড্রিপ সেচ কি সরু নল দিয়ে শুধু গাছের গোড়ায় দেওয়া হবে, আর কোথাও দেওয়া হবে না। ঠিক আছে। শুধু গাছের গোড়ায় দেওয়া হবে। খাল কেটে দাও, খাল সেচ ব্যবস্থা করলে কিন্তু সমস্ত জায়গায় জল চলে যাবে, কিন্তু বলেছে শুধু গাছের গোড়ায় জল দেওয়া হবে। তো এটা হচ্ছে ড্রিপ সেচ বলা হয়। শুধু গাছের গোড়ায় যে জল ব্যবহার করা হয় সরু নল দিয়ে, তাকে বলা হয় ড্রিপ সেচ। পরবর্তী প্রশ্ন, যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায়
উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জলের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অংশ লেন্টিসেল, কিউটিকল এবং পত্ররন্ধ্রের ইত্যাদি বায়বীয় অংশের মাধ্যমে দেহ থেকে বাষ্পের আকারে বের হয়। এই প্রক্রিয়াকে কী বলা হয়? যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জলের অপ্রয়োজনীয় অতিরিক্ত অংশ লেন্টিসেল, কিউটিকল, পত্ররন্ধ্র ইত্যাদির মাধ্যমে বায়বীয় অংশের মাধ্যমে দেহ থেকে বাষ্পের আকার বের হয়, এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পমোচন। ঠিক আছে, তো বাষ্পমোচন পুরো একটা সংজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে, বাষ্পমোচনের পুরো সংজ্ঞা তোমাদের কিন্তু তুলে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। মতিলাল নেহেরু এবং চিয়ার দাস বা চিত্তরঞ্জন দাস কোন আন্দোলনের সময় তাদের আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন? আইনি অনুশীলন না, তারা তো উকিল ছিলেন। ঠিক আছে, তো সরকার তো সেই ওকালতি বন্ধ করে দিয়েছিল কোন আন্দোলনের জন্য? সে কোন আন্দোলনের জন্য মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস তাদের ওকালতি বন্ধ করে দিয়েছিল? তো সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের জন্য কিন্তু তারা এই কী করেছিল? আইন অনুশীলন বা ওকালতি ত্যাগ করেছিল। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, এই অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? এটা অবশ্যই কমেন্ট করে বলবে। অসহযোগ আন্দোলন ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে কোন দিকে সীমান্ত ভাগ করে নিয়েছে? ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে। তো দেখো, পাকিস্তান তো সরাসরি পশ্চিম দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে, এবং আর আফগানিস্তান কিন্তু উত্তর পশ্চিম দিকে। তো উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান এবং পাকিস্তান দুটোর সঙ্গেই কিন্তু ভারতের সম্পর্ক রয়েছে। তো সঠিক উত্তর হবে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম কিন্তু ভারত আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তের সঙ্গে সীমানা ভাগ করে নেয়। ঠিক আছে, চলো নেক্সট। ভি সত্যম নামে পরিচিত সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সঙ্গে জড়িত? ভি সত্যম নামে পরিচিত সত্যনারায়ণ শর্মা নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে কুচিপুড়ি। তো ভি সত্যম নামে পরিচিত সত্যনারায়ণ শর্মা তিনি কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি যেটি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। অন্ধ্রপ্রদেশের একটি কিন্তু শাস্ত্রীয় নৃত্য এই কুচিপুড়ি। ঠিক আছে, ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরালা এবং মোহিনীনাট্যম কিন্তু কেরালা। দেখো, কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত ভীমজি সত্যনারায়ণ, যেটা পরীক্ষা আসলো তোমাদের, যামিনী কৃষ্ণমূর্তি, চিন্তা কৃষ্ণমূর্তি, রাজা এবং রাধা রেড্ডি। মণিপুরী নাচের সঙ্গে যুক্ত গুরু বিপিন সিং, জাবেরি সিস্টার, থাম ভাই ইয়ামাহা প্রমুখ। কত্থক নাচের সঙ্গে যুক্ত বিরজু মহারাজ, গোপী কিষাণ, সীতা দেবী, দয়মন্তী যোশী, রোষা কুমারী, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, উষা শর্মা, শোভনা নারায়ণ। কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত কুঞ্জকুরুপ, কলামণ্ডলম কৃষ্ণন, গোপীনাথ কে কে পানিক্কর, রাগিনী দেবী, সনতা রাও, কনক রেলে, রীতা গাঙ্গুলি। ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত কেলুচরণ মহাপাত্র, কে কালুচরণ পট্টনায়ক, সংযুক্ত পাণিগ্রাহী, মিনতি দাস, ইন্দ্রাণী রহমান, মাধবী মৃদগল, প্রিয়ঙ্গদা মহান্তি এবং সোনাল মান প্রমুখ। ঠিক আছে, বৃষ্টিপাত একটি যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়, যাকে কি বলা হয়? বৃষ্টিমাপ পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? তো সঠিক উত্তর হবে রেইন গজ। কী হবে? সঠিক উত্তর হবে রেইন গজ। ঠিক আছে, ভারতে কে মেলোডি কুইন নামে পরিচিত? সুর সম্রাজ্ঞী। ভারতের সুর সম্রাজ্ঞী কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ডান দিকে এবং বাম দিকে বাতাসের প্রবাহের জন্য কোন বল দায়ী? উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে এই যে বাতাস প্রবাহ হয়, এর জন্য দায়ী বলটির নাম কি? তো এর জন্য দায়ী বলটি হচ্ছে কোরিওলোসিস।
কোরিওলোসিস বল, যেটা উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বাতাস প্রবাহের জন্য দায়ী। ঠিক আছে, চলো নেক্সট। ডুরান্ড কাপ কত সালে সিমলায় প্রতিষ্ঠিত হয়েছিল বা খেলা শুরু হয়েছিল? ডুরান্ড কাপ, তো ডুরান্ড কাপ, তো সঠিক উত্তর হবে 1888 সালে। 1888 সালে ডুরান্ড কাপ শুরু হয়েছিল। ব্রিটিশ আধিকারিক স্যার মার্টিমার ডুরান্ট এর নাম অনুসারে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো ডুরান্ড কাপ কার নাম অনুসারে দেওয়া হয়েছিল? স্যার মার্টিমার ডুরান্ট। 2023 সালে বা বর্তমান চ্যাম্পিয়নকে, তো বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। এটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা এবং বিশ্বের তৃতীয় পুরনো এবং সচল প্রতিযোগিতা। তো বর্তমান চ্যাম্পিয়নকে, তো বর্তমান চ্যাম্পিয়ন বা 2023-এ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর এটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা ডুরান্ট, এবং সারা বিশ্বের দিকে দেখা গেলে তৃতীয় পুরনো এবং সচল প্রতিযোগিতা। পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার দেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্ট কোন আইনটি সংশোধন করেছে? পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার, এটি সুপ্রিম কোর্ট কোন আইনটি সংশোধন করেছে? তো সঠিক উত্তর হবে হিন্দু উত্তরাধিকার আইন। হিন্দু উত্তরাধিকার আইন এটি কিন্তু সংশোধন করেছে সুপ্রিম কোর্ট, কারণ তার আগে কিন্তু পৈতৃক সম্পত্তির ভাগিদার কিন্তু ছেলেরাই বেশি পেত। ঠিক আছে, তো এখন ছেলে এবং মেয়েরা কিন্তু এটা কিন্তু সমান অধিকারী হয়ে গেছে বা সুপ্রিম কোর্টের এই আইনটি সংশোধন করার মাধ্যমে। ভারতে ইঞ্জিনিয়ারিং দিবস কার স্মরণে পালন করা হয়? ভারতের ইঞ্জিনিয়ারিং দিবস পালন করা হয় 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর কিন্তু ইঞ্জিনিয়ার দিবস। ঠিক আছে, সেপ্টেম্বর 15ই সেপ্টেম্বর কিন্তু ভারতের ইঞ্জিনিয়ার দিবস। কারণ কি? এই দিন কিন্তু ডক্টর এম বিশ্বেশ্বরাইয়ের জন্মদিন। এম বিশ্বেশ্বরাইয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু ভারতের ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়। দিনটি কত? তো দিনটি হচ্ছে 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটির জনঘনত্ব সর্বাধিক? তো সবচেয়ে জনঘনত্ব বেশি বিহারে। বিহারের প্রায় 1106 জন, প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু 1106 জন লোক বসবাস করে। আর ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু 19 জন লোক বসবাস করে। আর ভারতের জনঘনত্ব কত? 382 জন। প্রতি বর্গ কিলোমিটারে ভারতে 382 জন লোক বসবাস করে। ঠিক আছে, চল নেক্সট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দান্তি দুর্গ। দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। আর রাষ্ট্রকূটদের রাজধানী ছিল মান্যক্ষেত। মান্যক্ষেত ছিল কিন্তু রাষ্ট্রকূট রাজবংশের রাজধানী। রাষ্ট্রকূট বংশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে হলো ইলোরা গুহা, ইলোরার কৈলাসনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির এবং জৈন নারায়ণ মন্দির। এই সবই কিন্তু রাষ্ট্রকূট বংশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। তাহলে ইলোরা গুহার কৈলাসনাথ মন্দির, ইলোরা গুহার কৈলাসনাথ মন্দির, তারপরে কি বলেছে কাশী বিশ্বনাথ মন্দির এবং জৈন নারায়ণ মন্দির, এই সবই কিন্তু কি রাষ্ট্রকূট বংশের উল্লেখযোগ্য নিদর্শন। কত্থক নৃত্যের জাতীয় ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেখো, কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। এখানে বলেছে কত্থক নৃত্যের জাতীয় ইনস্টিটিউট, তো এটা কিন্তু সঠিক উত্তর হবে নতুন দিল্লি। নতুন দিল্লিতে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 1875 সালে দাক্ষিণাত্য দাঙ্গা কোথায় সংঘটিত হয়েছিল? 1875 সালে দাক্ষিণাত্য দাঙ্গা বা ডেকান দাঙ্গা এটা কোথায় হয়েছিল?
তো এটা হয়েছিল মহারাষ্ট্রে। কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে কিন্তু হয়েছিল। দেখো 1875 সালে মে এবং জুন মাসে পুনে এবং আহমেদনগর জেলার কিছু অংশে মহারাষ্ট্রের কৃষকরা ক্রমবর্ধমান কৃষি দুর্দশার বিরুদ্ধে এই বিদ্রোহ করেন। 1875 সালের দাক্ষিণাত্য দাঙ্গা মহাজনদের ঋণ বা কমিউনিটি শর্তাবলী লক্ষ্য করে। দাঙ্গাকারীদের নির্দিষ্ট উদ্দেশ্য ছিল মহাজনদের দখলে থাকা মুচলেকা, ডিগ্রি এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করা এবং ধ্বংস করা। ঠিক আছে, তো দাক্ষিণাত্য দাঙ্গা বা মহারাষ্ট্রের কৃষক বিদ্রোহ কত সালে হয়েছিল? 1875 সালে হয়েছিল। 2022 সালের বাজেটে ঘোষণা করা হয়েছে কর্পোরেট ট্যাক্স 12% থেকে কমিয়ে কত করা হবে? 2022 সালের বাজেটে কর্পোরেট ট্যাক্স 12% থেকে কমিয়ে কত করা হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 7% কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, 7% করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ান লাইফ ইজ নট এনাফ এই বইটি নিচের কে লিখেছিলেন? নিচের কোন লেখক লিখেছিলেন ওয়ান লাইফ ইজ নট এনাফ? তো এটা হবে কে নটওয়ার্থ সিং। কে নটওয়ার্থ সিং লিখেছিলেন ওয়ান লাইফ ইজ নট এনাফ। কে নটওয়ার্থ সিংয়ের আরও কিছু উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে হলো, নটওয়ার্থ সিংয়ের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে হলো দেখো ট্রেজার্ড এপিস্টলেস, ওয়াকিং উইথ লায়ন্স, টেলস ফ্রম ডিপ্লোম্যাটিক পাস্ট, স্টোরি ফ্রম ইন্ডিয়া, দ্য লেগেসি অফ নেহেরু, এ মেমোরিয়াল ট্রিবিউট, টেলস ফ্রম মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, চলো নেক্সট। অশোক যে কলিঙ্গ জয় করেছিল তার প্রাচীন নাম, তো নিচের কোনটির প্রাচীন নাম ছিল কলিঙ্গ? কলিঙ্গ জয় করেছিল, তো নিচের কোনটির প্রাচীন নাম ছিল কলিঙ্গ? 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কিন্তু কলিঙ্গ জয় করেছিলেন। তা কলিঙ্গর বর্তমান নাম কি? উড়িষ্যা, উপকূলীয় উড়িষ্যা নাম হচ্ছে উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। ঠিক আছে, উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম ছিল কি? কলিঙ্গ, যেটা সম্রাট অশোক 261 খ্রিস্টাব্দে যুদ্ধ করেছিলেন। যে উপাদানগুলোর মাধ্যমে বস্তুগুলোকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাকে কি বলা হয়? যে উপাদানগুলোর মধ্যে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাকে বলা হয় স্বচ্ছ উপকরণ। গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য? গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য? তো সঠিক উত্তর দক্ষিণ ভারতের মন্দিরের স্থাপত্যের নিদর্শন বা বৈশিষ্ট্য হচ্ছে গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির বা তিরুবরঙ্গম একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত। মন্দিরটি অবস্থিত শ্রীরঙ্গমে জেলা তিরুচিরাপল্লী, তামিলনাড়ুতে অবস্থিত। এটি একটি দ্রাবিড়ীয় সভ্যতা স্থাপত্য, একটি দ্রাবিড়ীয় স্থাপত্য। নিচের কোন অনুচ্ছেদটি সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার উল্লেখ রয়েছে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 29 থেকে 30। অনুচ্ছেদ 29 থেকে 30 সাংস্কৃতিক ও শিক্ষার অধিকারের কথা বলা রয়েছে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ 29কে কী বলা রয়েছে? তো অনুচ্ছেদ 29-এ বলা রয়েছে ভারতীয় ভূখণ্ডে যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করতে পারবে। তাহলে অনুচ্ছেদ 29কে বলা রয়েছে ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করতে পারবে। আর অনুচ্ছেদ 30-এ বলা হয় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুসহ সকল সংখ্যালঘুদের নিজেদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অগ্রাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো অনুচ্ছেদ 29 এবং 30 বলা হয়ে গেছে। তো বন্ধুরা
এই 25টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।